পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ছুটি শেষ হওয়ায় রেল কিংবা সড়ক পথে লক্ষ্য করা যায় যাত্রীর চাপ। মহাসড়কে যানবাহন বাড়লেও এখনও যানজট তৈরি হয়নি। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, তো মহাসড়কে এখন ভিড় কেমন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে জানাবেন। চট্টগ্রাম হাইওয়ের এই কাঁচপুরের এই পয়েন্টে আছি আমরা। সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করলাম, মানুষ আস্তে আস্তে ফিরছে। যানবাহনের তেমন একটা চাপ নেই, খুব ধীরে শৃঙ্খলে যানবাহন চলছে। মহাসড়কের তেমন একটা মানুষেরও চাপ নেই। যানবাহন কিছু আসছে, কিছু নামছে, কিছু মানুষ আবার বাড়িতে এখনও যাচ্ছে, এমনও একটা অবস্থা আমরা দেখলাম। তবে মহাসড়কটা একেবারেই ফাঁকা বলা যায়। খুব ধীর গতিতে কিছু যানবাহন চলছে, মানুষজন আসছে, কর্মমুখী মানুষ। যদিও আজকে প্রথম অফিস এবং নারায়ণগঞ্জের থেকে এই রাস্তায় মূলত বাংলাদেশের 37টি জেলার মানুষ যাতায়াত করে থাকে। তো সেই অর্থে এই যানজট মুক্ত রয়েছে এখন পর্যন্ত। যদিও ঈদের আগে যেটা সংখ্যা ছিল সেই সংখ্যা মুক্ত হয়েই কিন্তু ঈদে বাড়ি ফিরেছিলেন মানুষ। এখনও আশা করা যাচ্ছে যে মানুষ আসলে এই সংখ্যামুক্তভাবে তারা আবার কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। তো আমরা যেহেতু শিল্পনগরী নারায়ণগঞ্জ, এখানে প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক কাজ করে থাকে। শ্রমিক অধ্যুষিত এই জেলায় মানুষ হয়তো আস্তে আস্তে ফিরতে শুরু করবে। হয়তো সেটা আগামী সপ্তাহ নাগাদ হয়তো পুরোপুরি তারা বাড়ি কর্মস্থলে ফিরবে, পাশাপাশি সরকারি অফিসগুলোতেও কাছে বাড়ি ফিরবে। এবং এখন পর্যন্ত আমরা যে দেখলাম যে যানবাহনের চাপ নারায়ণগঞ্জের চিটাং রোড কিংবা কাঁচপুরের যে পয়েন্টগুলো আছে, এখানে তেমন কিন্তু এখন তেমন একটা যানবাহনের চাপ নেই। মানুষকে ফিরতে দেখেছি, মানুষ আসছে কোরবানির করে। অনেকে, কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে তারা পরিবার পরিজনদের সাথে, বাবা মার সাথে আসলে মূলত ঈদ করতে গিয়েছিলেন এবং তারা খুব আনন্দ ঘন পরিবেশেই ঈদ করে তারা ফিরছেন। তো এখন পর্যন্ত যানজটের তেমন একটা যানজট নেই। মানুষজন ফিরছেন কর্মস্থলে, প্রিয় ঈদ করে কর্মস্থলে আসছেন এবং কর্মমুখী হয়ে তারা কাজে নামবেন। এমনটাই আসলে নুসরাত আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের এই পয়েন্ট। হাবিব রহমান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান। ময়মনসিংহে এখনও জমে ওঠেনি কোরবানির চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লবণজাত করে মজুত করে রাখছেন। সুযোগ মতো এই চামড়া বিক্রি করার প্রহর গুনছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। সরকার এবার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়, চামড়া নিয়ে কাউকে তেমন বিপাকে পড়তে হয়নি। যদিও সরকার নির্ধারিত লবণযুক্ত চামড়ার দামের অর্ধেক মূল্যে কাঁচা চামড়া বিক্রি করতে হয়েছে, তারপরও এবার স্বস্তি ছিল কাঁচা চামড়ার বাজার দরে। ময়মনসিংহে কোরবানির পশুর চামড়া বাণিজ্য বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জানাবেন যে পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন, ট্যানারির পক্ষ চামড়ার মান নিয়ে কি বলছেন এবং চামড়া বাণিজ্যের বিষয়ে মৌসুমী ব্যবসায়ীরাই বা কি বলছেন জানান। যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা ব্যাপক বা প্রচুর চামড়া আমরা দেখছি যে লবণজাত করে স্তূপ দিয়ে রেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ট্যানারি মালিক বা বড় কোনো পাইকার এই ময়মনসিংহের যে বিভিন্ন বাজার যেটি রয়েছে চামড়ার স্থায়ী অস্থায়ী, সেখানে কিন্তু আসছেন না। আপনি জানেন যে গেলবারের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়েছে সরকার চামড়ার দাম। কিন্তু যেটি হয় যে এর আগে আমরা যেটি দেখেছি যে অনেকে চামড়া বিক্রি করতে না পেরে সেই চামড়া কিন্তু ফেলে রেখে চলে গেছেন। এবার কিন্তু এমনটি হয়নি। যারা কাঁচা চামড়া কুরবানির পর থেকে বিভিন্ন মৌসুমী ব্যবসায়ীদের কাছে নিয়ে গেছেন, তারা কম বেশি দামে তারা বিক্রি করতে পারছেন। যেটি সবচেয়ে বড় গরুর চামড়া, বড় সাইজের, সেটি 900 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করতে পেরেছেন। আর যারা কিনে রেখেছেন এরপরে তারা বলছেন যে মৌসুমী ব্যবসায়ীরা প্রতিটি চামড়া সাইজ বেঁধে 300 টাকা পর্যন্ত তারা সেটি লবণ যুক্ত করতে হয়েছে। এর সঙ্গে তাদের যে শ্রমিক, সেই শ্রমিকের মজুরি রয়েছে, শ্রমিকের পারিশ্রমিক রয়েছে। কিন্তু এখন যেটি হচ্ছে যে কোনো বাজারেই
যে যেটি পাইকার কিংবা বলছিলাম যে ট্যানারি মালিক তারা কিন্তু এখনো আসেননি। গতকাল আমি এই মুহূর্তে রয়েছি একটি শম্ভুগঞ্জ, যেটি ময়মনসিংহ সদরের সবচেয়ে বড় একটি চামড়ার বাজার। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর চামড়া লবণজাত করে স্তূপ দিয়ে রাখা হয়েছে। কিন্তু গতকাল একটি হাট ছিল, সাপ্তাহিক নিয়মিত হাট, সেই হাটে কোনো ট্যানারি মালিক আসেনি। তো এটি যারা মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন যে আসলে একটি পর্যাপ্ত বা ব্যাপক একটি প্রচারণা না থাকায় আসলে এই ট্যানারি মালিকদের জন্য যে সুযোগ সুবিধা থাকার কথা, একটি অব্যবস্থাপনার কারণে আসলে অনেকে এখানে আসছেন না। আগামী মঙ্গলবারও এখানে একটি হাট বসার কথা রয়েছে, সেই অপেক্ষায় আছেন এখানকার যারা মৌসুমী ব্যবসায়ী, যারা চামড়া কিনে লবণজাত করে রেখেছেন। তারা আশা করছেন যে মঙ্গলবার দিন হয়তো ট্যানারি মালিক বা বড় পাইকাররা আসবেন, এই আশায় কিন্তু এখানে তারা এটি করেছেন। এবং তারা যেটি বলছেন যে সরকার যে রেট দিয়েছে সেই রেট অনুযায়ী কিন্তু তারা চামড়া কিনতেও পারেননি এবং বিক্রি করবেন এমনটিও তারা আশা করতে পারেননি। আপনি জানেন যে 57 থেকে 62 টাকা ঢাকার বাইরে যে রেট দেওয়া হয়েছে, তারা কিন্তু সেই দামে কেনেনও নাই যারা কোরবানি দিয়েছে এবং বিক্রিও করতে পারবেন না। তো আমরা এই হাটের একজন যারা ইজারা নিয়েছেন, আমরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন এখানে পাইকার বা ট্যানারি মালিক গত শনিবার আসেনি। আচ্ছা, শনিবারে তো যে চামড়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, যেমন শুক্রবার ঈদ হয়েছে, বৃহস্পতিবারে, শুক্রবার তো চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে, তো কাজে হয়তো শনিবার পর্যন্ত লেগে গেছে, যার জন্য ওনারা আসে নাই। হয়তো আমরা আশা করতেছি শনিবার, মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে ওনারা আসবে, এটাই আর কি। তো আপনারা এই ট্যানারি মালিকদের আসার ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? না, ওনারা তো মানে এটা বৃহৎ বাজার তো ময়মনসিংহের, তো ওনারা এখানে আসে, মানে আসবে আমরা আশা করতেছি। ওনারা আসলে হয়তো যখন বাজার বিক্রি হয় তখন আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। এর আগে তো কিছু বলা যাইতেছে না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তারা আশা করছেন যে আগামী যে মঙ্গলবারের যে হাট রয়েছে সেই হাটে ট্যানারি মালিক বা বড় যারা পাইকার রয়েছে তারা এখানে এসে চামড়া কিনে নেবেন এবং তারা সেই অপেক্ষায় আছেন। আপনার আরেকটি তথ্য জানাতে চাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহের আশপাশ জেলা সহ সুনামগঞ্জ থেকেও এখানে যারা মৌসুমী ব্যবসায়ী তারা এখানে চামড়া বিক্রি করতে নিয়ে আসেন এবং তারা সেই অপেক্ষায় আছেন। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কোরবানি পশুর চামড়া বাণিজ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন। যশোরের রাজারহাট চামড়া বাজারে ঈদের পর প্রথম হাটে চামড়ার সরবরাহ কমেছে, তবে দাম নিয়ে অস্বস্তিতে রয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর আড়তদাররা বলছেন বেশি দাম পাওয়ার আশায় খুচরা ব্যবসায়ীরা চামড়া নিজেরাই সংরক্ষণ করছেন, যদিও এতে চামড়া পাচারের শঙ্কা রয়েছে। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। ঈদের পর যেখানে হাজার হাজার কাঁচা চামড়ার স্তূপ থাকার কথা, সেই যশোরের রাজারহাট এখন অনেকটাই ফাঁকা। প্রতি বছর ঈদের পর প্রথম হাটে 40 থেকে 50 হাজার চামড়া উঠলেও এবার এসেছে মাত্র 5,000-এর মতো। এতে হতাশ ক্ষুদ্র ব্যবসায়ীরা। লবণ, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি যে দামে চামড়া কিনেছেন সেই দামও উঠছে না বলছেন তারা। যে দাম বলছে বিক্রি করার মতো না, আমরা খুব লসে আছি। হাটে মাল তুললে যে রেটে মাল আমরা কিনছি, লেবার খরচ দিয়ে প্রত্যেক পিসে 300 করে টাকা নাই, 300 টাকা লস, আমরা লসে আছি। আড়তদাররা বলছেন তাদের অনেকের কাছেই নগদ টাকা নেই, কারণ ট্যানারি মালিকরা বকেয়া শোধ করেনি। অন্যদিকে বেশি লাভের আশায় অনেক খুচরা ব্যবসায়ী চামড়া বাড়িতেই সংরক্ষণ করছেন, যে কারণে বাজারে চামড়ার সরবরাহ কম। লবণ তারা চামড়ায় লাগায়নি, যার কারণে কাঁচা চামড়া বিক্রি করতে এসে যেহেতু কাঁচা চামড়া পচনশীল, এটা যে মানে নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখা যায় না। লবণ যুক্ত হলে সেই চামড়াটা রাখা যায়, এই কারণে চামড়ার বাজারটা পড়ে গেছে। ভালো সিলেকশনের মাল হচ্ছে কমা মাল হচ্ছে বেশি, ভালো মাল নেই। এই জন্য ধরেন অনেক যাদের হচ্ছে গড় লাট বিক্রি তারা গড় কিনছে, যাদের বাইসি বিক্রি তারা বাইসি কিনতেছে। 1 লাখ পাবো, আমি পাচ্ছি 20-25 হাজার টাকা, তো এ দিয়ে কি করবো? যা পাইছি তাই দিয়ে যায়, ওই কিছু কম টম করে কিনি। এই সংকটের কারণে প্রথমত আমরা ইউরোপের বাজারে মাল বেচা কিনা করতে পারছি না, চায়না ভিত্তিক ব্যবসা করতে হচ্ছে, ফলে একচেটিয়া এই মালের দাম দিন দিন পড়তে থেকেছে। তবে চামড়া রপ্তানিতে সরকারের নতুন উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। আগামী হাটে বেচাকেনা বাড়বে বলেও আশা তাদের। সবাই চামড়া যার যার বাড়ি মজুত রেখেছে এবং ভালো মানের চামড়ার দাম কিন্তু আসলে ভালো আছে। এবং এই জায়গায় সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবার শ্রমিকের দাম বেশি এবং লবণের দাম একটু ঊর্ধ্বগতি।
এদিকে চামড়া পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে প্রশাসন। বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে। সার্বিক দিক দিয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি যেন কোনো রকম একটা চামড়াও বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার। মনিরা কাজেরি, ৭১। চাঁদপুরে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন পাইকারি ক্রেতারা। গ্রামগঞ্জ ঘুরে চামড়া সংরক্ষণ ও পরিবহনে অতিরিক্ত খরচ হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে অভিযোগ তাদের। ক্রেতারা জানান, চামড়া সংগ্রহের পর লবণ দিয়ে সংরক্ষণ করে ট্যানারিতে পাঠাতে হচ্ছে। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে বিক্রি করে লাভ তো দূরের কথা, অনেকেরই মূলধন ফেরত পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, সরকার নির্ধারিত দাম কার্যকর এবং চামড়া বিপণনে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হচ্ছে। যে দাম লবণের বাজার, যে অবস্থা লবণের বাজার আগুন, কিন্তু সরকার চামড়ার কোনো রেট দেয় না। এই রেটের চামড়া কিনলে আমাদের চামড়া কোনো পোষায় না, তারপরে লেবার কস্টিং খরচ অনেক বেশি। অনেক সময় টাকাও দেয় না, আমাদের পোষে না, আর মাল মিললে লেবারের পয়সা দিয়ে আমাদের পোষে না। ঈদের চতুর্থ দিনের চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ অবস্থা জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আজকে তো ঈদের চতুর্থ দিন, তো শহরের বর্জ্য অপসারণ কার্যক্রম এখন কি অবস্থায় রয়েছে? সিটি কর্পোরেশনের ভূমিকা কেমন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আছি এখন নগরীর ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে একটি ডাম্পিংয়ে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার আমাদের পিছনে যে ডাম্পিংটা, এটা বন্ধ আছে। এখানে একদম বর্জ্য অপসারণ করে নেওয়ার কারণে এটি এখন বর্জ্যশূন্য। এবং আপনি জানেন যে ঈদের আজকে চতুর্থ দিন। এর আগে ঈদের দিন, যে কোরবানি ঈদের দিন আসলে ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রায় ৩,০০০ স্বেচ্ছাসেবক বর্জ্য অপসারণ করার ফলে আপনার শহর কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সিটি কর্পোরেশন জানিয়েছে এই বছর বর্জ্য কোরবানির পশুর বর্জ্য অপসারণে বড় ধরনের চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের প্রায় ২.৫ ঘন্টা আগেই পরিচ্ছন্ন করা হয়েছে পুরো নগরীকে। নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে কোরবানির ঈদে প্রায় ১০,০০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে এই বছর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৩,২০০ পরিচ্ছন্ন কর্মী এবং ৩৭৯টি গাড়ি, যেখানে ড্রাম ট্রাক, কম্পেটর, পে লোডার সহ বিশাল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয় ৬ ঘন্টার মধ্যে। কোরবানির বর্জ্যমুক্ত হয় চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডের প্রতিটি জায়গা এবং প্রতিটি সড়ক। মেয়র ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের যে গরু জবাই করে কোরবানির ঈদের দিন সম্পন্ন করা হয়েছে, কোরবানির ঈদের শেষ কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী একযোগে কাজ করার ফলে এই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পরিষ্কার নগরীতে পরিণত হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছে। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় পতাকা। নেতাকর্মীরা কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানাচ্ছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে রংপুর মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা কখনোই মুক্তিযুদ্ধ লালন করে না। তার কর্মজীবন, তার শৈশব জীবন, তার মুক্তিযুদ্ধকালীন তার যে অংশগ্রহণ, এর কারণ সবাই যদি আমরা জাতি হিসেবে এটা যদি তাদেরকে আমরা ছড়িয়ে দিতে পারি, বর্তমান প্রজন্ম সবাই এই শহীদদের আদর্শের
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লায় এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনীতে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু এমপি। আল্লাহ আমরা আমাদের জন্য এই পরিবার। বাংলাদেশে বারবার গণতন্ত্র হারিয়ে গেলেও শহীদ জিয়ার দল হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশ ঠিকঠাকভাবে চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। সে কারণেই বাংলাদেশ যদিও মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, কিন্তু তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবসময় লড়াই সংগ্রাম করে যায়। শহীদ জিয়ার দর্শন আজও অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। সেদিন ভেবেছিল জিয়া রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। স্বাধীনতা বিরোধী শক্তি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন। জামালপুরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর ১৬ শহরের বিপ্লব উদ্যানে শহীদ জিয়াউর রহমানের প্রতি ফুলের শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মনিরা কাজুরি, ৭১। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩.৫ বছরের শাসনের মাধ্যমে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার ফরিদপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আলোচনা সভায় শামা ওবায়দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝেছিলেন দেশ ও দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষকদের বাঁচাতে হবে, আর সে কারণেই তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যা দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন এনেছিল। মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এবং সশস্ত্র আন্দোলনের ডাক না দিতেন, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ত না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর জিয়া, যিনি তৎকালীন সময় যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন, আপামর জনতাকে মুক্তিযুদ্ধে সংগঠিত না করতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীন পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোথায় থাকতো সেটা আমরা জানি না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাংবাদিকদের লেখার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শনিবার শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বজায় রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি শরীয়তপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। স্বাধীনভাবে লেখার বাংলাদেশের যে ব্যবস্থা গ্রহণ করেছেন, সাংবাদিকদের লেখা স্বাধীনভাবে লেখার যে অধিকার ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও পর্যটক কমে হতাশ ব্যবসায়ীরা, আবার
কোথাও উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে বিনোদন পার্কগুলো। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরমের কারণে সৈকতে সানরাইজ ও সানসেট পয়েন্ট সহ বিভিন্ন পর্যটন স্পট ছিল অনেকটাই ফাঁকা। পর্যটন ব্যবসায়ীরা জানান, অধিকাংশ হোটেলেই আশানুরূপ বুকিং হয়নি। গরমের কারণে অনেক পর্যটক হোটেলেই অবস্থান করছেন, তবে যারা সৈকতে এসেছেন তারা উপভোগ করছেন। পর্যটকদের নিরাপত্তায় সৈকত ও সড়কে জোরদার করা হয়েছে পুলিশি টহল। যারা দায়িত্ব আছে তাদের কাছে আমাদের অনুরোধ, এই বীজটা আরো যেন রক্ষণাবেক্ষণ করে তারা আরো ভালোভাবে পর্যটন যাতে আরো ভালোভাবে আসতে পারে। গেলবার কুরবানির পর অনেক লোক হয়েছে, কিন্তু এবছর লোক নাই বললেই চলে। এদিকে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এবং রাজধানীর অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে নানা বয়সী মানুষ রোলার কোস্টার, ওয়াটার রাইড, স্কাই ট্রেন, ওয়েব পুল সহ বিভিন্ন আকর্ষণীয় রাইডে আনন্দ মেতে ওঠেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে, আপনারা জানেন যে এখানে 1 ব্যাটালিয়ন আনসার থাকে। তো আমরা মোট 3 ব্যাটালিয়ন নিয়েছি। ওই আনসারও সবসময় আমাদের ডিউটি থাকে। আর আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, ওনারা মোটরসাইকেল নিয়ে একটু পর্বত ট্যুর দিচ্ছে। সবকিছু মিলে আমরা নিরাপত্তার ব্যবস্থাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। একইভাবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স সাজানো হয়েছে বর্ণিল সজ্জায়। বিশেষ আয়োজনে ডিজে পার্টি, ম্যাজিক শো, লাইভ পারফরমেন্স, নৃত্য পরিবেশনা ও র্যাফেল ড্রোতে বাড়তি উৎসাহ দেখা গেছে আগতদের মধ্যে। আমরা আসছি টঙ্গী থেকে, রাইডগুলো অনেক ভালো লাগছে। বিশেষ করে রোলার কোস্টারটা আমাদের কাছে অনেক এনজয় করছে আমরা। পরিবারের লোকজন না আসলে ভালো লাগে না, তো এর জন্য সবাই অনেক ব্যস্ত। তার ভেতর থেকেও 1 সপ্তাহ ধরে বোঝাইতে আজকে রাজি করে আসলাম, খুব ভালো লাগছে। ঈদের ছুটির আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছেন এসব বিনোদন কেন্দ্রে। ফলে কোথাও নির্জনতা, আবার কোথাও উৎসব মুখর পরিবেশে কাটছে ঈদের ছুটি। শাকিলা শম্পা, ৭১। পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির টানে ঈদের ছুটিতে রাঙামাটিতে ভিড় করছেন হাজারো পর্যটক। টানা ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের ভিড়ে মুখর জেলার ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, পর্যটন হলিডে কমপ্লেক্স সহ জেলার বিনোদন কেন্দ্রগুলো। আর পর্যটকদের স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আরণ্যক, পলওয়েল পার্ক, রাঙাদ্বীপ রিসোর্ট, মায়াবী দ্বীপ সহ বিভিন্ন কেন্দ্রগুলো। নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আরও কয়েকদিন পর্যটকদের চাপ থাকবে। দর্শক, ঈদের ছুটিকে কেন্দ্র করে রাঙামাটির পর্যটন পরিস্থিতি নিয়ে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? পর্যটকদের জন্য কেমন সুবিধা রয়েছে এই অঞ্চলে এবং তাদের নিরাপত্তা দিতে প্রশাসন কতটুকু তৎপর রয়েছে, সব মিলিয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এই যে আজকে যে ঈদের 2 দিন থেকে 3 দিন যাবৎ ছুটিতে কিন্তু বিশেষ করে যে রাঙামাটিতে যে পর্যটক সমাগম হয়েছিল, উপচে পড়া ভিড় বলতে গেলে, বিশেষ করে স্থানীয় যে রাঙামাটি জেলা আশপাশের জেলা থেকে কিন্তু যথেষ্ট পর্যটক এসেছে। এখানকার আমরা নিরাপত্তা যদি বলি এখানকার, এবং আমরা রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের যে এসপি রয়েছেন এবং জেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি এবং পর্যটক কর্পোরেশন থেকে আমরা জানতে পেরেছি, কোনো প্রকার যেন এখানকার যে পর্যটকরা আসবেন তাদের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য করে কিন্তু যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছে পর্যটকদের জন্য। এবং এখানকার যদি বলি যে যারা পর্যটক এসেছেন, বিশেষ করে রাঙামাটি থেকে যে আসামবস্তি সড়ক সবচেয়ে বেশি মানুষের সমাগম দেখা গিয়েছে এবং এখানকার যে রিসোর্টগুলো রয়েছে সেখানে উপচে পড়া ভিড় করছে। আমরা দুপুর থেকে কিন্তু যখন আমরা দেখলাম হচ্ছে গতকাল থেকে দেখেছি, দুপুর থেকে কিন্তু যত বাড়ছে কিন্তু ততক্ষণ কিন্তু পর্যটক সংখ্যা যথেষ্ট রয়েছে। এবং আজকে যেহেতু ছুটি রয়েছে এবং আগামীকাল কিন্তু ছুটি শেষ, আশা করছি এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা আজকেও যথেষ্ট পর্যটক সমাগম হবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে বিশেষ করে যে কাপ্তাই হ্রদে যে বোট যোগে ঘুরতে যাচ্ছেন, বিশেষ করে যেহেতু এখন বর্ষা মৌসুম, সেখানে কিন্তু শুভলং যে ঝর্ণা যে জেগে উঠেছে, ওইখানে পানি পাওয়ার কারণে যে ঝর্ণা থেকে পানি পড়ার কারণে কিন্তু এখানে উপচে পড়া ভিড় করছে পর্যটকরা। এবং আশা করছে যে এখানকার আজকেরও আরো অনেক পর্যটক সমাগম হবে এমনটি প্রত্যাশা করছে।
উচিংছা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামাটির পর্যটন পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন। ঈদের ছুটিতে পর্যটকে মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ভোলাগঞ্জের সাদা পাথরে। তবে এই অপার সৌন্দর্যের কাছে এসে নৌকা ভাড়া ও অন্যান্য অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু দর্শনার্থী। অন্যান্য বিনোদন কেন্দ্রেও নিরাপত্তা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। হোসাইন আহমদ সুজাদের প্রতিবেদন। ঈদের ছুটিতে এখন পর্যটকে মুখর ভোলাগঞ্জের সাদা পাথর। স্বচ্ছ পানি, পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন পর্যটকরা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। And the environment is good than another city. It's known as Spain also like. It's beautiful. It's beautiful. তবে পর্যটকরা অভিযোগ করেন তাদের ভ্রমণের আনন্দ কিছুটা ম্লান করেছে নৌকা ভাড়ার অত্যাচার। এছাড়া কিছু ইজারাদারদের আচরণ ছিল অসৌজন্যমূলক, যেটা পর্যটক বান্ধব নয়। কোনো টুরিস্ট পুলিশ দেখি নাই এবং কোনো ম্যাজিস্ট্রেট দেখি নাই। আমি যতটুকু দেখতেছি প্রশাসনের লোকের মধ্যে বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষা করতেছে, পাশাপাশি টুরিস্টদেরকে গাইড করতেছে। যারা অতিথি আসেন তাদের নৌকা ভাড়ার বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই সেটি রিজনেবল হওয়া প্রয়োজন। ন্যাচারাল যে ভিউটা, এটা আমরা তো সচরাচর পেয়ে থাকি না, বন্ধ ছুটি চাটা হয় না। আমরা কর্মজীবী মানুষ, তো সেই সুবাদে ঈদে যখন ছুটি পাই তখন চলে আসি। ভালোই লাগছে, কিন্তু আমাদের পরিবেশ দিকে একটু নজর দেওয়া উচিত। নিরাপত্তা নিয়ে দর্শনার্থীরা জানান প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলা হলেও অধিকাংশ এলাকায় বিজিবি ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে বরাবরের মতোই প্রশাসনের দাবি, পর্যটকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেটের এই সাদাপাথর পর্যটন স্পটে এসে পর্যটকরা নৌকা ভাড়াসহ নানান অব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরছেন। তবে সকল পর্যটকদের একটাই প্রত্যাশা, সরকার যাতে এই সাদাপাথর পর্যটন স্পটের দিকে আরও বিশেষ নজর দেয়। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সাদাপাথর, সিলেট। প্রতিবছর ঈদের ছুটিতে মৌলভীবাজারে লাখো পর্যটকের সমাগম হলেও এবারের চিত্র ভিন্ন। দেশব্যাপী চলমান হামের প্রাদুর্ভাব ও টানা ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবার কম এসেছে। তবে ঈদের ছুটিতে যারা এসেছেন তারা প্রকৃতির চিরচেনা সবুজের মাঝে ফিরে পেয়েছেন নির্মল প্রশান্তি। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমি মৌলভীবাজারে ভিড় জমত পর্যটকের। শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ জেলার পর্যটন স্পটগুলো দর্শনার্থীর সমাগমে মুখর হয়ে উঠত। তবে এবারের চিত্র ভিন্ন। সাম্প্রতিককালে অতিমাত্রায় ঝড় বৃষ্টি এবং দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদের ছুটিতে পর্যটকদের আগমন অনেকটাই কমেছে। এছাড়া সড়ক মহাসড়কের যানজট, পর্যটন এলাকার সড়কগুলোর বেহাল দশা সহ নানা কারণে পর্যটক কম। আসার পথে রাস্তাটা যদি সরকার একটু নজর দেয়, যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, এখানে টয়লেট থেকে ধরে অনেক কিছুর সমস্যা রয়েছে। তাছাড়া যাতায়াতের ব্যবস্থা অনুযায়ী এই জায়গায় যে টিকেটের যে ব্যবস্থাটা করা হয়েছে, টিকিট অনেক ঊর্ধ্ব গতি। এরপরও যারা ঘুরতে এসেছেন তারা ছুটে গেছেন লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত আর চা বাগানে। ঈদের ছুটিতে বাচ্চাদের ছুটি, বাচ্চা বাবার ছুটি, সবকিছু মিলিয়ে আর কি ঘুরতে আসা হলো। অনেক সুন্দর উপভোগ করতেছি। আর আমি তো গেছিলাম সিলেটে, ওখানের পরিবেশটাও সুন্দর, এখানেরটাও অনেক সুন্দর। চা বাগান, সবুজ, তারপরে মাধবপুর লেকের পানি, যেটা আমরা সচরাচর ঢাকাতে পাই না। আমি এখানে এসে অনেক গাছের নাম সম্পর্কে জেনেছি, যেগুলো কিনা আমি হয়তোবা বইয়ে দেখেছিলাম, কিন্তু ওগুলোর নাম সম্পর্কে আমার জানা হয়নি। ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ছিল পর্যটন পুলিশের। ঈদ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক আসছে এবং বিদেশিরা আসছে। আমরা তাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তা গ্রহণ করেছি। পর্যটকরা আরো বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ ও পর্যটন স্পটগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা হলে দেশি বিদেশি পর্যটকের সমাগম বাড়বে। বনশ্রী হালদার, ৭১।
মৌলভীবাজারে প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের সমাগম থাকলেও এবার একেবারেই উল্টো চিত্র। টানা এক সপ্তাহের ছুটিতেও কাঙ্ক্ষিত পর্যটক আসেনি। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, যেমনটি বলছিলাম যে মৌলভীবাজারে এবার পর্যটকের সংখ্যা কম, তো কেন এমন হলো, সংশ্লিষ্টরা কি বলছেন এ নিয়ে, এবং পর্যটক নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা কেমন ছিল জানাবেন। নুজাত, আপনাকে ধন্যবাদ। আসলে মূলত যে সড়ক যোগাযোগটা ঢাকা থেকে যে শ্রীমঙ্গল পর্যন্ত সড়ক যোগাযোগটা খুব একটা ভালো না, এবং ট্রেনের টিকিট স্বল্পতা তো আছেই, পাওয়া যায় না। ফলে এই দুটো কারণ আছে, এবং আপনাকে যেটা বলে রাখি সেটি হচ্ছে গত কয়েক বছর কিন্তু এত পর্যটক ছিল যে হোটেল রিসোর্টে জায়গা হয়নি, অনেকে রাত্রি যাপন করেছেন বাইরে, পরে সকালে বিভিন্ন টুরিস্ট বাসে ঘুরেছেন। এবং আমি আপনাকে যদি দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি, এটাকে বলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিটিআর ভাইরাল রোড। হয়তো এই রোডটাতে বিকেলবেলা অনেক পর্যটক থাকে, হয়তো এখন সকাল পর্যটকের সংখ্যা নেই, এবং হোটেল রিসোর্টে যারা উঠেছেন তারা এখনো বের হননি। তবে এবার যে হোটেল রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা ছাড় দিয়েছেন 30 থেকে 40%, তারপর তারা পর্যটক পাচ্ছেন না। গড়ে যদি বলা যায় তাহলে 60% পর্যটক হোটেল রিসোর্টগুলোতে বুকিং হয়েছে, বিশেষ করে বড় হোটেল রিসোর্টগুলো। তবে ছোটো হোটেল যে রিসোর্টগুলো আছে সেগুলোতে খুব একটা পর্যটক নেই, ফলে তারা একটা হতাশা অনুভব করছে। তবে যারা আসছেন, তারা দর্শনার্থী যারা আসছেন, তারা লাউয়াছড়া, মাধবপুর লেক, মাধবকুণ্ড, জলপ্রপাতে ঘুরছেন সকাল থেকে বিকেল পর্যন্ত, তুলনামূলকভাবে অন্য বছরের চেয়ে কম। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমি লাউয়াছড়া কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যারা আমাকে জানিয়েছেন যে এই গত 3 দিনে, ঈদের 3 দিনে প্রায় 3500-এর মতো দর্শনার্থী পর্যটকরা লাউয়াছড়া ঘুরে দেখেছেন তাদের টিকিট করে। তবে টিকিটের দাম অনেক বেশি, ফলে সেটাও একটি অভিযোগ আছে। এবং মাধবকুণ্ড জলপ্রপাতে 5 থেকে 6 হাজার পর্যটক এসেছেন, এবং মাধবপুর লেক সহ নানা ধরনের যে পর্যটক, চা বাগান অন্যতম একটি এলাকা আপনি জানেন। ফলে এইসব এলাকায় যারা আসেন তারা মূলত ঘুরতেই আসেন। তবে 3 ধরনের পর্যটক এখানে আসেন। একটা হচ্ছে দিনে এসে ঘুরে চলে যান, বর্তমানে যারা আসছেন তারা দিনে এসে ঘুরে চলে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে। তবে হোটেল রিসোর্টগুলো অধিকাংশই ফাঁকা থাকছে, ফলে সব পর্যটন শিল্পে অনেকটাই বলা যেতে পারে বেশ একটা হুমকির সম্মুখীন তারা পড়েছেন, এবং তাদের হোটেল খরচ, তাদের যে কর্মচারী খরচ নিয়ে তারা বেশ চিন্তিত। ফলে এই বিষয়টি তাদেরকে ভাবাচ্ছে। প্রায় শতাধিক হোটেল রিসোর্ট এই এলাকায় আছে। নুজরাত, এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজারের পর্যটনের ঈদের পর্যটনের সর্বশেষ। ফারুক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সড়ককর্মী আহমেদ ফারুক মিল্লাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর পরিকল্পিত ও পরিবেশ বান্ধব জনপদে রূপান্তর করার পরিকল্পনা করছে সরকার। এই পাহাড়ি অঞ্চলের প্রায় 3000 একর খাস জমি উদ্ধার করে অত্যাধুনিক কারাগার তৈরি, সরকারি দপ্তর ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রথম পর্যায়ে এই কারাগারে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার আসামিদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। জঙ্গল সলিমপুর এ নামেই মানুষের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদের ছবি। এলাকার লোকজনের দাবি, সরকারি নিয়ন্ত্রণের চেয়ে এখানে প্রভাবশালী গোষ্ঠীর দাপট ছিল বেশি। চলত সন্ত্রাসী শাসন, জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। এই জঙ্গল সলিমপুরে চলতি বছরের 19 জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তবে সম্প্রতি যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর মুক্ত করা হয় সন্ত্রাসীদের হাত থেকে। অতি সম্প্রতি জঙ্গল সলিমপুরের এই সম্পত্তিগুলো সরকার রিকভারি করছে। এই সম্পত্তির ভিতরে কারাগারকে 70 একর সম্পত্তি ওখানে বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মেট্রোপলিটন শহরের বন্দীদের ওখানে রাখার জন্য একটা কারাগার নির্মিত হবে। চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পার এলাকার বর্তমান কারাগারে ধারণ ক্ষমতার 3 গুণ বন্দী রয়েছে। 2500 বন্দীর জন্য ব্যবস্থা থাকলেও রয়েছে 6338 জন। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন জেলা প্রশাসক। ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানা, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে।
তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা চান প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই যেন কারাগার নির্মাণ করা হয়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের 2000 মেট্রো কারাবন্দীদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয় সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের বরাদ্দ চেয়ে চিঠি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। হাসিবা আলী বর্ণা, ৭১। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পর্যটনবাহী নৌকা থেকে পড়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ধর্মপাশা থেকে মা বাবার দোয়া নামে হাউস বোটে ৬০ জন পর্যটক হাওর ভ্রমণে আসেন। দুপুরে শ্রীপুর বাজার এলাকায় পর্যটক তামিম ইসলাম হাউসবোট থেকে পানিতে পড়ে যান। এ সময় অন্য পর্যটকরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে উদ্ধার কাজে যোগ দেয় ডুবুরি দল। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। জামালপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। পুলিশ জানায়, শনিবার 12 জন দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি মণ্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যায় শাওন। এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে শাওনের সন্ধান এখনও পাওয়া যায়নি। সে উপজেলার দক্ষিণ মোয়ামারি গ্রামের বাসিন্দা। অন্যদিকে মাদারগঞ্জের ঘুঘুমারি পূর্বপাড়া এলাকায় পানিতে ডুবে আলিফ নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে নাটোরের বালিয়াডাঙ্গা গ্রামে 15 বছরের এক তরুণ 20 দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ পরিবারের উপর রাগ করে গত 8ই মে আরাফাত বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরে নাটোর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীর পরিবার। তার কোনো বিপদ হয়েছে কিনা এটি নিয়ে শঙ্কায় রয়েছেন আরাফাতের স্বজনরা। তাকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। দেশের সকল থানায় বার্তা দেওয়া হয়েছে। ইয়াসিন আরাফাত, বয়স অনুমান 15 বছর, বাড়ি থেকে অভিমান করে, বাবা মার সাথে অভিমান করে সে চলে যায়। পরবর্তী সংক্রান্তি থানায় জিডি হয়। জিডি হওয়ার পর থেকে আমরা পুলিশি যত প্রকার কার্যক্রম আছে সব অব্যাহত রেখেছি। গত শুক্রবার 8 তারিখ বাড়ি থেকে বের হয়েছে। আজ 18 দিন হয়ে যাচ্ছে, আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। আমার ছেলে গত 8 তারিখে শুক্রবারে হারিয়ে গেছে। দেশবাসীর কাছে আমার অনুরোধ, যদি খোঁজ কোনো জায়গায় দেখা যায় তাহলে আমাকে একটু খোঁজ দিবেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা ও বাসি মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। শুক্রবার ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খাবারটি দেয়া হয়। রোগীর স্বজনরা জানান, শুক্রবার দুপুরে খাবারে দেয়া মুরগির মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এই ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলে মাংসের বাটিগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনা মেডিকেলে ভর্তি রোগীদের দুপুরে ভাত, ডাল ও মুরগির মাংস পরিবেশন করা হয়। এরই মধ্যে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডেকে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরে হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শনিবার বিকেলে ছিলারচর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল গড়ানোর সাথে সাথে খেলার মাঠে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। স্থানীয়দের উপচে পড়া ভিড়, দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় বাংলার দামাল দল প্রবাসী কিং ক্লাবকে 1-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।